সমীরণ মন্ডল, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এ 2022 পিএসসি দিয়ে সিলেক্টেড। আচ্ছা সমীরণ, তোমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম সমীরণ মন্ডল। আমি স্যার খয়রাসোল গ্রামের বাসিন্দা, বীরভূম, এবং যেটা বীরভূম জেলাতে আছে। এবং আমার বাবা স্যার একজন চাষিবাসী ঘর থেকেই বিলং করে, বাবা চাষিও, আর মাও হাউস ওয়াইফ। রিসেন্টলি স্যার মায়ের একটু সমস্যা আছে আর কি, মানে আমার মায়ের কিডনি ফেলিওর হয়েছে। তো সেসব করার পর মানে যখন আমার পিএসসি ইন্টারভিউটা হয় আর কি, জাস্ট কিছুদিন আগে এই কন্ডিশনটা হয়েছিল। তা সত্ত্বেও আমি ইন্টারভিউটা অনেক চাপের মধ্যেই দিয়েছিলাম। তো স্যার আমার এভাবে আর কি চলে যাচ্ছে। এবং ইভেন আমার বিয়ে হয়েছিল যখন পিএসসি জাস্ট নোটিফিকেশন এসেছিল, তখন আমার সেই বছরই মানে জাস্ট 16ই নভেম্বর নোটিশটা এসেছিল 2022-এ। আর 22-21 নভেম্বর আমার সেই বছরই বিয়ে হয়েছিল। এসব মোটামুটি সাইডে রেখে পড়াশোনাটা আমি চালিয়ে গেছিলাম। এখন সব ঠিকঠাক আছে, মোটামুটি আন্ডার কন্ট্রোল আছে? এখন মোটামুটি ঠিক আছে, শুধু মায়ের কন্ডিশনটা বাদ দিয়ে মোটামুটি এখন সব ঠিকই আছে। আচ্ছা, ট্রিটমেন্ট চলছে তো? হ্যাঁ স্যার, মায়ের ডায়ালিসিস চলে আর কি। বুঝেছি, মানে তখন থেকেই এই জিনিসটা চলছে, তার মাঝেই পড়াশোনা করে যা করার করেছো। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু বলো, মানে কোন কলেজ থেকে কি পাস করেছিলে, এইটা একটু অ্যাসপিরেন্টদের বলো একটু। স্যার আমি অ্যাকচুয়ালি মানে আমি বলতে পারি যে নর্মালের চেয়েও নিচু ক্লাসের আর কি স্টুডেন্ট, মানে মধ্যম মেধাম বলা যাবে না আর কি। মানে এমনই আমার রেজাল্ট হয়েছিল উচ্চ মাধ্যমিকে। আমার স্যার উচ্চ মাধ্যমিকে দুঃখের ব্যাপার আমার ফার্স্ট ডিভিশন করতে হয়নি আর কি। আচ্ছা। তো তারপর স্যার আমি একটা বেসরকারি পলিটেকনিক কলেজ থেকেই পলিটেকনিকটা করেছি। এবং তারপর আমি ব্লকে কাজ করতাম আর কি, ওই এসটিপি টাইপের। সেখান থেকে আমি কোন ওই কলেজ থেকে নিজের পাস, কোন কলেজ? আমি স্যার বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক, আচ্ছা মানে বীরভূমে অবস্থিত। আচ্ছা, দিয়ে তারপর এসটিপির কাজ করতে? হ্যাঁ, এসটিপির কাজ করতাম। আর এদিকে স্যার আমি ওই বিআইটিএম থেকে, মানে বোলপুর বিআইটিএম যে ক্যামেলিয়া গ্রুপের যে বিটেক কলেজটা আছে, সেখান থেকে আমি বিটেকটাও করি। দিয়ে ক বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স? তারপর স্যার আমি বিটেকটা কমপ্লিট হওয়ার পর আমি এগ্রি ইরিগেশনে একটা কন্ট্রাকচুয়াল জব পাই। আচ্ছা। সেখান থেকে 2018 সাল থেকে আপ টু এই 2025 ওখানেই কাজ করতাম। আচ্ছা, তা প্রিপারেশন তুমি কাজ করতে করতেই নিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার। প্রিপারেশনের এই জার্নিটা একটু বলো, যে কিভাবে তুমি করলে কাজ করতে করতে, মানে প্রথমে কোথায় পড়ছিলে, তারপর এখানে সেন্ট্রার্টে কোন কোর্সে পড়লে, তারপর কিরকম ভাবে হলো জিনিসটা, এটা একটু বলো। স্যার আমি 2018 সাল থেকে যদি বলেন ঠিকঠাক পড়াশোনা শুরু করেছি, মানে বিটেক কমপ্লিট হওয়ার পর। যখন আমি এই কন্ট্রাকচুয়ালটা পাই, আমি যখন যেখানে আমার পোস্টিং ছিল রামপুরহাটে, বীরভূমের রামপুরহাটে, সেখানে আমার একটা কলিগ ছিল। তো ও মানে পড়াশোনাতে ভালো ছিল আর কি, ওই ও পার্মানেন্ট যেই ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, সেই 2016-তে পেয়েছিল উনি। তার কাছ থেকে আমার পড়াশোনা মোটামুটি শুরু আর কি, উনি আমাকে গাইড করতেন। তারপর 2019 সালে আমাদের এই কন্ট্রাকচুয়ালি একটা নতুন ছেলে আছে বর্ধমানের, সে কিন্তু আপনাদের সেন্ট্রার্টের সঙ্গে মানে পরিচিত, সে পড়তো আর কি। সেই আমাকে বলতো। আর স্যার তখন স্যার করোনা পিরিয়ড চললো 2020, 2020-21, কিন্তু তখন আমি অলরেডি যেমন 2018 যে আগে পিএসসিটা সেটা কোয়ালিফাই করেছিলাম। আর 2019-এ কেএমডিএ পরীক্ষা হয়েছিল, সেটাও কোয়ালিফাই করেছিলাম। আর স্যার মাঝে একটা আসানসোলে একটা মিউনিসিপ্যালিটি পরীক্ষা হয়েছিল, এটাও কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমার ইন্টারভিউ গুলো স্যার হচ্ছিল না। আচ্ছা। রিটেন পাস করছি কিন্তু ইন্টারভিউ হচ্ছে না। দিয়ে ওই আমার যে কলিগ, সেই বলেছিল যে সেন্ট্রার্টে ভর্তি হও। তো মোটামুটি যে আমাদের যে পড়াশোনাটা আমার এলোমেলো হয়ে চলছিল, পড়াশোনা হচ্ছিল কিন্তু আমার কোনো মানে একটা গুছিয়ে পড়াশোনাটা হচ্ছিল না। আচ্ছা। এরপর স্যার আপনাদের এখানে ভর্তি হই, ইভেন তারপর আমার একটা যে প্যাটার্নে যে পড়াশোনা করতে হবে সেই ব্যাপারটা আমার মধ্যে আসে। তুমি কোন কোর্সে ভর্তি হয়েছিলে? স্যার 2022-এ ফুল কোর্সে। আচ্ছা। তারপর থেকে মোটামুটি আমার পড়াশোনার যে একটা প্যাটার্ন, যে কিভাবে পড়তে হবে, কিভাবে ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। আপনাদের যে পড়াশোনা, যে আপনাদের কোচিং, সেখানে কিন্তু এই জিনিসটা খুব ভালো, যে রিটিনটা শুধু নয়, রিটিন প্লাস ইন্টারভিউ, এই দুটোই একসাথে যে হয়, এটা কিন্তু মানে হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না, মানে এটা একটা দারুণ ব্যাপার। তো এই করার পরই তো 2022-এ চলে আসে এটা পিএসসিটা, তারপর পিএসসি দিয়ে হয়ে যায়। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো একটা সিস্টেমেটিক প্যাটার্নে পড়াশোনাটা না করলে পুরোপুরি ভাবে চাকরিটা ক্লিয়ার করা মুশকিল আছে, হয়তো একটা রিটিনটা হলো, ইন্টারভিউ হলো না, এরকম চলতে থাকবে। হ্যাঁ স্যার। একটা গাইডেন্সের দরকার আছে, যেটা সেন্ট্রার্ট তোমাকে প্রোভাইড করতে পেরেছে বলে তুমি মনে করো? একদম স্যার। ঠিক।
আচ্ছা, তুমি এই কাজ করতে করতে যে পড়তে, তো তুমি কোন সময় পড়তে, কিভাবে টাইম ম্যানেজ করতে? স্যার আমরা মোটামুটি দুজন ছিলাম। আমার যেখানে আমি থাকতাম আর কি রুমে, সেখানে আমরা সকাল কিন্তু ভোরে উঠতাম, মোটামুটি 5:30টার মধ্যে উঠে যেতাম আমরা। তারপর মাঠে যেতাম, মাঠে দৌড়াদৌড়ি করতাম, ব্যায়াম ট্যায়াম করি আর কি আমরা। তারপরে মোটামুটি 6:30 থেকে ওই 10টা পর্যন্ত আপনাদের 4 ঘন্টা করে ক্লাস চলতো, সেগুলো দেখতাম। আর বিকালে মানে সন্ধ্যের দিকে এসে পরে প্র্যাকটিস। এইভাবে আমার কিন্তু রোজ একদম ছিল। আর মাঝের সময়টা অফিস চলতো? মাঝের সময়টা অফিস, মাঝের সময়টা কিছু করার নেই। আর যদি মাঝে মাঝে কোনোদিন মনে হয় যে এমসিকিউ প্র্যাকটিস করার, তাহলে ওই টেক্সট বুকের খুলে আর কি মোবাইলের মধ্যেই দেখতাম আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে স্যার, আমাকে যদি লক্ষ্য যদি ঠিকঠাক থাকে, মানে যে আমি পাবোই, তাহলে স্যার সবকিছু সম্ভব মাঝে মনে হচ্ছে। ঠিকই ঠিকই। তুমি কি কি বই মানে ফলো করেছো? এই সেন্ট্রয়েডের নোট তো ফলো করেছো মক টেস্ট দিতে, এছাড়া তুমি কি কোনো বই আলাদা করে করেছো যেগুলো অ্যাসপিরেন্টদের বললে তাদের সুবিধা হয়, সেরকম কিছু? বই বলতে স্যার ওই মেড ইজির যে আইএস এর যে ইয়েগুলো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, সেগুলো দেখতাম। আর মেড ইজির একটা অল স্টেট এই যে একটা বই আছে, ওটাই মেনলি করেছি। আর গুপ্তা স্যার আমি প্রথম দিকে করতাম, মানে 2018 সালের আগে কথা বলছি, কিন্তু তারপর আমি গুপ্তা করিনি। আর আপনাদের তো নোটস আছেই, আপনাদের যে মক টেস্ট, মানে আপনাদের মক টেস্ট মানে বলা যায় মানে অবিশ্বাস্য আর কি। মানে দারুণ ভাবে মক টেস্ট হওয়ার পর যে মক সলিউশন, সেখানে মনে হয় এক একটা কোশ্চেনে 10টা করে অ্যান্সার হয়ে যেত। মানে একটা কোশ্চেন এক্সপ্লেনেশনটা দেখলেই সেখানে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, বুঝেছি। খুব ভালো কথা। সেন্ট্রয়েড ছাড়াও আমাদের এরকম হয় যে আমাদের জার্নিতে আরো অনেকজন থাকে যারা আমাদের হেল্প করে। তো তুমি এমনি কারোর নাম করতে চাও যে তোমার এই চাকরি পাওয়ার পিছনে অবদান আছে এরকম? স্যার চাকরি পাওয়ার পেছনে প্রথম যদি অবদান বলতে হয়, সেটা আমার মা। কারণ আমি ছোট থেকে দেখছি, মানে আমাদের এমনই ফ্যামিলি ছিল স্যার, মানে প্রচন্ডই নিডি ফ্যামিলি। মানে এমন দিন গেছে যে আমার মাধ্যমিকের পর আমার স্যার উচ্চ মাধ্যমিকের বই কেনা স্যার পয়সা ছিল না কিন্তু। আচ্ছা। সেখানে মা মানে লোকের কাছ থেকে আর কি ধার নিয়ে, তারপরে ইভেন আমাকেও কিছু কাজ করতে, মানে ডেইলি লেবারের কাজ আমি স্যার করেছি মাধ্যমিকের পর। আচ্ছা আচ্ছা। দিয়ে স্যার উচ্চ মাধ্যমিকের ওই সায়েন্সের বই কিনি। আর ডিপ্লোমার সময় আমার কিছু একটা জমি ছিল, সেই জমিটা বাবা এক জায়গায় বিক্রি করে তারপর স্যার ডিপ্লোমার ওই পড়াশোনা করেছি। স্ট্রাগল মানে ছোটবেলা থেকেই চলছে। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে, মানে এমন এমন দিন গেছে যে আমাদের বাড়িতে বর্ষাকালে আর কি বৃষ্টি পড়ছে, আমার রাতে আর কি আমার বোনও ছিল, রাতে সারা রাত আর কি না ঘুমিয়ে কাটিয়েছে, এরকম আমার কন্ডিশন ছিল। তুমি কি তোমাদের বাড়িতে গ্রাম থেকে বিলং করি স্যার। চাকরি পেলে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার? আমি ওই গ্রামের প্রথম চাকরি। আচ্ছা আচ্ছা। দিয়ে সেই গ্রামবাসীরাই কি বলছে আর বাড়ির লোকরাই কি বলছে? খুশি হয়েছে সবাই? কি বলছে? আমি স্যার খুশি। ইভেন যে স্কুল থেকে পড়েছি প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে প্রথম চাকরি আমার, আর ওই গ্রামেরও প্রথম চাকরি আমার। সংবর্ধনা দিয়েছে নাকি গ্রাম থেকে? সংবর্ধনা বলছিল তারা যে এরকম, মানে দেয়া তো উচিত। আমি স্যার বলি বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, ঠিক আছে ভাই। ছোট ব্যাপার নয়, মানে ওই জায়গা থেকে উঠে এসে এটা করাটা মানে অনেকের কাছে ইজি। তারা ছোটবেলা থেকে সেই সব গুলো পেয়েছে বা তাদের মেধা বেশি ছিল, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা খুব ইজি ছিল না। সেই জায়গা থেকে দেখতে গেলে এটা বিগ অ্যাচিভমেন্ট। সেটা স্যার অবশ্যই, মানে আমি গ্রামের ছেলেগুলো সেটাও বলে যে মানে আমি যে জায়গা থেকে এসেছি আর কি, বিলং করছি আর কি। ঠিক কথা। এবার তোমাকে দেখে তারা ইন্সপায়ার্ড হবে, পরবর্তী যারা প্রজন্ম আছে বা তোমাদের গ্রাম থেকে যারা তোমার জুনিয়র, তারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হবে, তারা তাদের মতো করে করবে। আমি স্যার চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানে তাদের যদি কিছু করা যায় আর কি, ছেলেগুলো পড়াশোনার লাইন আছে। মানে আমাদের ওই যে গ্রামে আমি থাকতাম, মানে ছোট থেকে লেবার হয়, আর নইলে ড্রাইভার, এইসব হয়ে যায় আর কি। তো তাদেরকে ট্র্যাকে যদি আনা যায় কোনো রকমে, মানে আমি যেভাবে এসেছি, ইভেন আমার যে মিসেস, সেও কিন্তু ওই গ্রামেরই, সেও মোটামুটি পড়াশোনা করে একটা চাকরি পেয়েছে প্রাইমারিতে। আচ্ছা। তো সেক্ষেত্রে আর কি মানে দুজনে তো তুমি এখন করতেই পারো। তুমি গভর্নমেন্ট জব করছো, তাদের বই টই দিয়ে বা কিছু পড়াশোনার দিক থেকে কিছু হেল্প তুমি করতে পারো, সেটা সেই ক্যাপাবিলিটি তোমার এখন চলে এসছে। যে চাকরি পেয়ে এখন বেশ ভালো লাগছে তো? চাকরি পেয়ে তো অবশ্যই ভালো লাগবে স্যার, গভর্নমেন্ট চাকরি। বুঝেছি। তুমি রিটিনে কত পেয়েছিলে আর ইন্টারভিউতে কত দিল তোমাকে পিএসসি তে? স্যার রিটিনে আমার ছিল 168। আচ্ছা, তো অনেকটাই ছিল। হ্যাঁ স্যার, ইন্টারভিউটা একটু কমেছে, আমার ইন্টারভিউ হয়েছে 35 পেয়েছি আমি।
নইলে 168 মানে অনেকটাই মার্কস। হ্যাঁ স্যার। দিয়ে ইন্টারভিউতে কি হলো এমন, মানে ইন্টারভিউ এটা একটু বলো, শেয়ার করো, কি কি কোশ্চেন ধরলো, কিরকম ভাবে ইন্টারভিউটা চললো। স্যার ইন্টারভিউ বলতে আমার একটা ল্যাক অফ কনফিডেন্স থাকে ইন্টারভিউতে, আমি যেটা বুঝলাম। তুমি আমাদের সেন্টারে মক ইন্টারভিউ দিয়েছিলে তো? হ্যাঁ দিয়েছিলাম, ওখানে স্যার মোটামুটি ভালোই হয়েছিল। এবার এখানে একটা আমার কনফিউশন করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি বাঁকুড়াতে যেখানে কাজ করি, সেখানে আমাদের আমাদের ডিপার্টমেন্ট, মানে আগে যে ডিপার্টমেন্ট, সেখানে মেনলি স্যার আমাদের চেক ড্যামটাই বেশি হতো আর কি। এবার ওখানে একটা শিলাবতী নদী আছে, জানেন আপনি হয়তো, বা অনেকে জানেন। তো শিলাবতীর একটা উপনদীতে আমি চেক ড্যাম করেছিলাম, কিন্তু সেই উপনদীটার নাম ছিল, গ্রামের লোকাল নাম ছিল শিলাবতী। এবার ওরা জিজ্ঞেস করেছিল যে কোন রিভারের উপর তুমি চেক ড্যাম করেছো, আমি বলেছি স্যার শিলাবতী। শিলাবতী এত বড় নদীর উপর তুমি কিভাবে চেক ড্যাম করলে? আমি বলি স্যার শিলাবতী তো নাম জানি আমি। এমন কনফিউজ করে দিল যে আমি বলতে বাধ্য হলাম, সরি স্যার, ওটা তাহলে শিলাবতী ছিল না। মানে এটা আমার একদম ব্লান্ডার মিস্টেক। ইনফরমেশন বলে তারা প্রেডিক্ট করলো এটা, যে এটা হয়তো মিথ্যা কথা বলছে, এরকম হতে পারে। কথা বলছি। এবারে জানি না ওই জন্য হয়তো নাম্বারটা আমার কমে গেল। তাহলে কিন্তু আমি ইন্টারভিউ ভালো হয়েছে ওভারঅল, মানে ইরিগেশন থেকে আমার কোশ্চেন করেছে। মানে প্রথমে ঢুকে ইন্ট্রোডাকশন নিয়েছিল নাকি? হ্যাঁ ইন্ট্রোডাকশন। তারপরে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় কাজ করো। আমি বললাম যে স্যার এখানে এরকম কাজ করি। তো বলছে এমবি প্রিপারেশন করো। হ্যাঁ স্যার এমবি করি, বিলও করি, এস্টিমেটও করি। বলছে তাহলে তো সবই করো, সিভিলের সবকিছুই করো। আমি স্যার হ্যাঁ স্যার সবই করি। তারা বললো তোমাদের কি কি হয় বলো কাজ। দিয়ে যখন বললাম আগে চেক ড্যাম, তারপরেই ওই কোশ্চেনটা করলো, আগে কোথায় চেক ড্যাম করেছো তুমি বলো। আর রিসেন্টলি তখন ওটা করেছিলাম। আর ওটা কিন্তু অ্যাকচুয়ালি শিলাবতী, মানে রিভারটার নাম, ওই লোকাল নাম শিলাবতী। এবার ওরা এমন কনফিউজ করলো আমাকে যে আমি হয়তো বলছি স্যার ভুল হয়ে গেল নাকি রে ভাই আমার। পরে আবার যখন চেঞ্জ করতে গেলাম তখনই গন্ডগোলটা হয়ে গেল। আচ্ছা, প্রজেক্টে তুমি যে এস্টিমেটটা বানিয়েছো, সেখানে প্রজেক্টের যে নেম, সেইখানে তো নিশ্চয়ই লেখা ছিল যে চেক ড্যাম এই জায়গার উপর। শিলাবতী একদম লেখাই ছিল। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। দিয়ে ওই চেক ড্যাম থেকে কোশ্চেন করলো, দিয়ে ইরিগেশন থেকে আরো কোশ্চেন করেছিল। ইরিগেশন থেকে ওই জিজ্ঞেস করলো যে ফেলিওর কিভাবে হয়, যেমন ড্যামের ফেলিওর গুলো বললাম। তারপরে তুমি কি পারপাসে ডিজাইন করছো, কেন এত কম হাইট দেওয়া হয়। তারপর ইরিগেশন থেকে আমি সব অ্যান্সার যখন দিয়ে দিচ্ছি, তখন ওরা চলে গেল রোডে। বুঝে আচ্ছা ঠিক আছে, ইরিগেশন তো ঠিকই আছে, রোডে কিছু কোশ্চেন করা যাক। ওরা নিজেদের মধ্যে আর কি আলোচনা করছিল। রোডে বললো যে তুমি রোড দেখেছো, রাস্তা দেখেছো, গ্রামের রাস্তা দেখেছো? হ্যাঁ দেখেছি। বুঝি বলো দেখি কি কি রাস্তা হয়, তোমার বাঁকুড়া জেলায় কি কি রাস্তা হয়। আমি বললাম স্যার অ্যাকচুয়ালি ওই সব একদম প্রথম থেকে এনএইচ থেকে শুরু করছি, কারণ বাঁকুড়াতে এক্সপ্রেস হয়ে নেই, এনএইচ থেকে শুরু করলাম। বলছি আচ্ছা ঠিক আছে, তো কি করে জানবো যে কোনটা কি রোড? তখন আমি বললাম যে স্যার রোডের তো স্টার্টিং এ লেখা থাকে। বলছি ধরো লেখা নেই, সাইনবোর্ড নাই, তাহলে তুমি কি করবে? তখন স্যার মাইল ফলক। বলছি মাইল ফলক দেখিয়ে বলা যাবে? বলছি হ্যাঁ স্যার, মাইল ফলক কালার বিভিন্ন, কালার বিভিন্ন। হ্যাঁ, বললো আচ্ছা বলো দেখি পিএমজেএসওয়াই এর মাইল ফলকের কালার কেমন হবে। ওখানে একটা কন্ট্রাডিকশনে গেছিলাম। আমি প্রথমে বললাম কমলা, কমলা কালারই হয় সাধারণত। কমলাটা তো ভিলেজ রোডের হয় নাকি? ভিলেজ রোডের অরেঞ্জ হয়। হ্যাঁ পিএমজেএসওয়াই। হ্যাঁ পিএমজেএসওয়াই টা ভিলেজ রোডই হচ্ছে নাকি? হ্যাঁ ভিলেজ রোড। ওটাই জিজ্ঞেস করেছিল যে পিএমজেএসওয়াই কেমন হয়। তারপর আমি ওটা হঠাৎ করে চেঞ্জ করে ফেললাম, কেন জানি না, আমি মানে মাইন্ডে হঠাৎ করে খেলে গেল যে স্যার মেবি ওটা কমলা নাও হতে পারে, ওটা গেরুয়া হতে পারে। গেরুয়াই তো কমলা। ওরা ওটা আমাকে কনফিউজ করার জন্য বললো নাকি, মানে ও মানে তোমাকে বললো যে ওটা গেরুয়া না কমলা, এমনি বললো নাকি? হ্যাঁ এমনি বললো। আচ্ছা, যে তুমি আবার ওখানে কনফিউজ হয়ে গেলে, গেরুয়া বলে ফেললাম। তারপর আমাকে রিটিনে নাম্বার জিজ্ঞেস করলো যে রিটিনে কত আছে তোমার। আমি বললাম স্যার মোটামুটি ওই 170 এর কাছাকাছি আছে। ওরা বললো বাহ গুড, এরকম বললো, ব্যাস তারপরেই এইসব অবস্থা। যে কম নাম্বার বসিয়ে দিল। মানে একটু কনফিউশন হয়েছিল ইন্টারভিউতে গিয়ে নাকি? একটু হ্যাঁ কনফিউশন একটু হয়েছিল, কিন্তু অ্যানসার আমি কিন্তু সব দিয়েছি ঠিকঠাক। আচ্ছা, নইলে তোমার যদি ভালো হতো, তোমার আরো আগে যে সব চয়েস লিস্টে ছিল সেসব ডিপার্টমেন্টে হয়ে যাওয়ার চান্স ছিল। হ্যাঁ স্যার। মানে প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স নিচের দিকে ছিল মনে হয় নাকি? নিচের দিকে স্যার, প্রথমে স্যার ইরিগেশন ছিল, তারপরে পিডব্লিউডি, তারপর তো ইউডিম্যাট, তারপরে পিএইচই, তারপরে প্ল্যানিং ছিল 5 নম্বর। আচ্ছা ঠিক আছে, চাকরি পেয়েছো, গভর্নমেন্ট চাকরি, এইটা একটা বড় কথা। এখানেও তো তুমি সেই রোড ফোড সবই করতে পারবে, নন টেকনিক্যাল, ব্লকে সব কাজই তুমি করতে পারবে। এমন কিছু কাজ নেই যে ব্লক করে না, সবই করে। সবই করে করো, কাজকর্ম করো। হ্যাঁ, এই নতুন যারা অ্যাসপিরেন্ট, ঠিক আছে,
এখন পরীক্ষার ফ্রিকোয়েন্সি একটু কম আছে, তা তারা কি করে মোটিভেশন ধরে রাখবে, এখন কিভাবে পড়বে, এই সম্পর্কে তুমি কিছু টিপস দিতে চাইলে একটু বলো, তারা কি করবে এখন? স্যার একটা কথা বলবো যে পরীক্ষা আমাদের মোটামুটি সিভিলে যদি বলেন তাহলে কিন্তু কেএমসি অ্যাটলিস্ট প্রতি বছর যেটা দেখছি ট্রেন্ড যে প্রতি বছর কিন্তু কেএমসি বের করছে। আর পিএসসি তো এখন তো 5 বছর পর পর মোটামুটি বলা যায়, আর সামনে একটা এনএস আছে। তাহলে পড়াশোনা মানে টার্গেট আমাকে রাখতেই হবে যে আমি সরকারি চাকরিই পাবো। ইভেন আমি যেখানেই কাজ করি, যাই আমার পরিস্থিতি থাকুক, আমার কিন্তু একটাই টার্গেট থাকবে যে আমার গভর্নমেন্ট চাকরি পেতে হবে। ইভেন শুধু পেতে হবে বলে হবে না, এমনিতে পাবো না, আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনাটাই আসল, বাদ বাকি সব যাই হোক আলটিমেট দিনের শেষে আমাকে পড়তে হবে। ব্যাস এটা যদি কেউ ধরে রাখে আমার মনে হয় চাকরি হয়ে যাবে। সিলেবাস শেষ করতে হবে, রিভিশন দিতে থাকতে হবে এবং ওটাকে ধরে রাখতে হবে, তিনটে কাজ ধরে রাখতে হবে, একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে এটা 1-2 দিনের ব্যাপার নয় যে আমি শেষ করে নিলাম ব্যাস আমার হয়ে গেল, এখন হয়তো পরীক্ষা বেরোলো না, 2 বছর একদমই না, ততদিন ওটা ধরে কন্টিনিউয়াস রাখাটা আপনাকে চালিয়ে যেতে হবে, একদম কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে বছরের পর বছর, কন্টিনিউয়াস প্রসেস। ঠিক 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 কথা। ঠিক আছে, খুব ভালো কথা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তুমি তোমার দিক থেকে কিছু বলতে চাও? স্যার কি বলবো ছেলেদেরকে, যে পড়াশুনো করো, আলটিমেট দিনের শেষে যখন চাকরি পাবে তখন যে নিজের খুশিটা হবে সেটা হয়তো আমি বলে বুঝাতে পারছি না, বা আলটিমেট যখন তুমি চাকরি পাবে তখন তুমি একমাত্র বুঝতে পারবে সেই খুশিটা যে কতটা তুমি। আর তার জন্য প্রচুর কষ্ট করতে হবে, এমনি এমনি হবে কষ্ট স্যার, এমনি অবশ্যই স্যার, কষ্ট মানে স্যার পড়াশোনা করতে হবে, ঠিক কথা, পরিশ্রম করে যেতে হবে। ঠিক স্যার, তার জন্য যে বিরাট যে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাও, অনেকে বলে যে দেখেছি আমি মোটিভেশনাল ভিডিওতে যে সোশ্যাল মিডিয়া ফেসবুক করা যাবে না, হোয়াটসঅ্যাপ করা যাবে না, ওইসব কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে টার্গেটটাকে ফিক্স করতে হবে যে আমাকে এটা পেতে হবে, তাহলে তুমি যে করে হোক তোমাকে ওই টাইমটা বের করতে হবে এবং তোমাকে পড়তে হবে, সিম্পল, এবং তোমার কাজটা কমপ্লিট করতে হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, এমন কিছু কঠিন কাজ নয়, কিন্তু বিরাট কঠিন তা নয়। কিন্তু রোজকার কাজ তুমিই রয়েছো সামনে, তুমি তো নিজেই স্বীকার করছো যে আমি খুব মানে উচ্চ মেধার ছিলাম না, মধ্য মেধারও ছিলাম না। একদমই স্যার, আমি সেকেন্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিক সেকেন্ড ডিভিশন পাস করেছি স্যার। ঠিকই ঠিকই। তা প্রাইভেট কলেজ থেকে পড়েছো, ডিপ্লোমা করেছো? ডিপ্লোমা করেছি কলেজ থেকে। বিটেকও করেছো কিন্তু প্রাইভেট কলেজ থেকে, তারপরেও ওই যে গভর্নমেন্ট চাকরি যে হয়, তো সেটা লাইভ এক্সাম্পল তো তুমিই সামনে রয়েছো, এটা দেখে অ্যাসপিরেন্টরা বুঝতে পারবে। ঠিক আছে, লেগে থাকলে হয়, সম্ভব এখন। একদমই স্যার। আর যদি আপনাদের মধ্যে কোনো গাইডেন্স পাই তাহলে তো অবশ্যই, হ্যাঁ গাইডেন্সটা তো দরকার, মানে ওই আপনার ওই গুছিয়ে যে পড়ার ব্যাপারটা, এটাও কিন্তু একটা মানে দরকার স্যার, নইলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে কোচিং সেন্টারের কাজই সেইটা যে গুছিয়ে অ্যাজ এ হোল কি আসবে, কতটা পড়তে হবে, কতটা হবে না, সেই জিনিসটাকে একটা স্টুডেন্টের সামনে নিয়ে আসা, এবং স্টুডেন্টের কাজ হচ্ছে যে সেইটাকে সে আত্মস্থ করছে কিনা সেটা তার কাজ। এই তো হচ্ছে ব্যাপার। এবার এইটা অনেকে ভায়োলেট করে, ভাবে কোচিং সেন্টারই সব করে দেবে, সেটাই যেমন সত্য কথা না, একদমই স্যার, নিজেকেও খাটতে হবে। বলবে কোচিং সেন্টার, আপনারা তো বলবেন যে এটা করো, সে যদি করে কন্টিনিউয়াস যদি করে মানে গ্যারান্টি হবে স্যার, এটা কিন্তু একদম কনফার্ম। আবার কোচিং সেন্টারেরও ভাগ আছে, যে এমন অনেকে আছে যে যারা ফ্রিল্যান্সিং করে, যে তারা ভাবে যে আমি পড়াতে পারবো, আমি নিজে চাকরি পেয়েছি তো পড়াতে লেগে গেল, তো সেটা আমার মতে সেটা গুড কোচিং সেন্টার, কারণ কোচিং এও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, যে সেখানে অবশ্যই সেটা প্রফেশনাল হওয়া দরকার, অবশ্যই প্রফেশনালিজমের দরকার আছে, এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, যে কেউ চাকরি পেলেই যে সে পড়িয়ে দেবে, অন্যজনকে শিখিয়ে দেবে, সেটা নাও হতে পারে। না স্যার, না, এটা নাও হতে পারে। বোথ ওয়েতে দুজনকেই কাজ করতে হবে তাদের বেস্ট লেভেলে, তবে গিয়ে ফাইনালি সাকসেসফুল হয়, চাকরির যে প্রসেসটা সেটা ফুলফিল। ঠিক আছে সমীরণ, হ্যাঁ এতক্ষণ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তোমাকে থ্যাংক ইউ আর কংগ্রাচুলেশন জানাই। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। পরে আবার ইউনিয়ন হলে তখন আবার আসবে, দেখা হবে, হ্যাঁ যোগাযোগ থাকবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এন্ড করলাম। হ্যাঁ স্যার।